রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া। সকালে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এনসিপির নেতারা। হাসপাতাল থেকে বের হয়ে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন সবাই। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সকল স্তরের নাগরিকের আন্তরিকতা ও প্রার্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন জানাচ্ছেন বাকিটুকু। ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। এমন পরিস্থিতিতে একটি রোগের চিকিৎসা নিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান এনসিপির নেতারা। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনার ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। তাসনিম যারা বলেন, দলমতের ঊর্ধ্বে সবার জন্য লড়াই করেছেন খালেদা জিয়া। উনাকে মেডিকেলের অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। দল মত সবকিছুর উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের উঠে রাজনীতির উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবে। এদিকে সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন হেফাজতে ইসলামের নেতারা। এ সময় তারা দ্রুত আরোগ্য কামনা করেন। খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য পরিবারের পক্ষ থেকে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে দেশে ফেরার বিষয়টি নিজের ইচ্ছার উপর নির্ভর করছে না বলে জানিয়েছেন তিনি। এর আগে বিএনপি নেতারা জানান, গত 2 দিনে খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার বিষয়টি চিন্তা করছেন। আমরা সবাই উদ্বিগ্ন, আমরা সবাই দোয়া করি যেন আমাদের প্রিয় নেত্রী তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারেন। ম্যাডামের অবস্থা এখনো স্থিতিশীল আছে, ভালো হয়েছে বলা যাবে না, তবে কালকের তুলনায় ম্যাডামের অবস্থা খারাপ হয়েছে তাও বলা যাবে না। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ছিলেন উনি। এদিকে খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের অন্যান্য রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসার সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিজ নিজ অবস্থানে থেকে তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের হাটহাজারীতে একটি কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি কথা জানান। রোগ মুক্তির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। হাসপাতালে ওখানে ভিড় করলে বা বারবার সেখানে গিয়ে এক ধরনের জামায়াত হলে বা ভিড় করলে রোগী যারা আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়, আরও যারা রোগীরা আছেন তারা সমস্যার মধ্যে। এই জন্য অনুরোধ করছি হাসপাতালের দিকে না গিয়ে নিজ নিজ অবস্থানে থেকে তারা যেন দোয়া করেন তাদের রোগ মুক্তির জন্য। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানী শেরেবাংলা নগর সরকারি বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। সিইসি আরও বলেন, সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে মক ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই বাস্তবতায় জাতীয় নির্বাচন করা হবে। গণভোট নিয়ে এখনো প্রচারণা শুরু হয়নি জানিয়ে সিইসি বলেন, সরকার ও ইসি গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা করবে। ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। সমঝোতার মাধ্যমে প্রতিটি আসনে একজন করে প্রার্থী দেবেন সমমানা এসব রাজনৈতিক দল। একই সাথে নারীদের ক্ষেত্রে সরাসরি ভোট করার চিন্তা নিয়ে এগোচ্ছে দলগুলো। শীর্ষ নেতারা বলছেন, আসন সংখ্যা তাদের কাছে মুখ্য বিষয় নয়, এক বাক্সে ভোট আনার লক্ষ্যে কাজ করছে তারা। প্রতিবেদন ইলিয়াস মাতবরের। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই পাল্টাচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশ। এরই মধ্যে সমঝোতার ভিত্তিতে একসাথে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জামায়াত সহ 8টি রাজনৈতিক দল।
নিজেদের মতো করে দলগুলো প্রায় সকল আসনেই ঘোষণা করেছে প্রার্থী। ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে কোন দল কতটি আসনে নির্বাচন করবে তা জানান দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা। আসন বণ্টন আলোচনার বিষয়, আলাপ আলোচনা করে আমরা দেখুন এখানে কিছু হলো সিনিয়র লিডার আছে যাদেরকে অ্যাওয়ার্ড করার সুযোগ নেই, যেসব আসন থেকে বিজয়ের সম্ভাবনা যার আছে সেটা আমরা আলোচনা করে ঠিকব কার কী অবস্থা। অনেক আশাপূর্ণ হবে না, কেউ বঞ্চনার শিকার হতে পারে, কারো প্রাপ্তি বেশি হতে পারে। এর জন্য আমরা আগে সব এক জায়গা করে এই রিপোর্টগুলো এক জায়গা করে দেখব যে আসলে কোথায় কাকে দিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, আমরা সেভাবে বিবেচনার ভিত্তিতে দিয়ে দেবো। 80% সিটে কোনো সমস্যা দেখা দেবে না, ক্ল্যাশ হবে না। 20% সিটে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাবে উভয় দলের কেন্দ্রীয় নেতা আছে, সেখানে উভয় দলের প্রার্থীযোগ্য, এই সমস্ত ইস্যু দেখা দেবে। তো এগুলো হয়তো নেগোশিয়েট করতে হবে এবং এটা চূড়ান্ত করতে সময় লাগবে। সমঝোতার ভিত্তিতে দলগুলোর চূড়ান্ত প্রার্থিতা কবে নাগাদ ঘোষণা করা হবে তাও জানান নেতারা। ডিসেম্বরের প্রথম দিকে এক সপ্তাহের মধ্যেই যাতে আমরা জাতির সামনে স্পষ্ট করে বলতে পারি কিনা চেষ্টা করতেছি। মিলেমিশে একসাথে সমঝোতার ভিত্তিতে ইলেকশন করব। আমাদের জোট ফরমালি হবে না, আভ্যন্তরীণভাবে একটা বোঝাপড়া থাকবে। প্রার্থীর অবস্থা, সামর্থ্য, তারপরে সেই সমস্ত দলের কর্মী বাহিনী, সাংগঠনিক অবস্থা, এগুলো বিবেচনা করে প্রার্থী বাছাই করা হবে আশা করি। প্রতিটি দলই কম বেশি নারীদের সরাসরি নির্বাচনের মনোনয়ন দেয়। এক্ষেত্রে ইসলামী দলগুলোর ভাবনা জানতে চাই তাদের কাছে। এইবার বলা হয়েছে জুলাই সনদে সরকার সরাসরি নারীদের প্রার্থী করার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। পরবর্তী যে এটার পরের যে ইলেকশনটা হবে তখন থেকে 5% করে করে প্রতিটি ইলেকশনে বাড়াবে। যেহেতু এবার বাধ্যবাধকতা নাই, প্রত্যেক দল তার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। নারীরা বঞ্চিত থাকুক এটা আমরা চাই না, শুধু আমাদের একটা কথা থাকে যে ইসলামী আদর্শে যেটা শালীনতার যে বিষয়টা আছে এটা উপেক্ষিত না হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত 15 বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিতে হবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয়। রাজধানীর একটি হোটেলে ৪র্থ বাংলাদেশ অর্থনীতি সম্মেলনে তিনি কথা বলেন। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলে দুর্নীতি রোধ করা সম্ভব। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দুর্নীতির জন্য আমলা ও রাজনীতিবিদরা এককভাবে দায়ী নয়, মাফিয়াদের কালো টাকার প্রভাবে একটি চক্র তৈরি হয়। সামাজিক মূল্যবোধের পরিবর্তন করতে না পারলে সামাজিক ফ্যাসিবাদ দূর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সামগ্রিকভাবে আমরা বাংলাদেশকে সবসময় আমরা একটা নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছি। একটা যেখানে মানুষ, সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিং এ থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। মাঝে মাঝে বিস্মিত হই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেখানেও নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি? আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, কাণ্ড যে রয়ে যায়। দুর্নীতি যারা করেন তারা নিজেও অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে। দুইটার একটা। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসে। কিন্তু আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। আওয়ামী লীগ আমলে হিন্দুদের বাড়িঘর দখল হয়েছে, বিএনপি ক্ষমতায় এসে তা ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বলেন, আওয়ামী লীগের সময় হিন্দু সম্প্রদায়কে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তাদের আবেগ নিয়ে রাজনীতি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের
মালঞ্চ এলাকায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি দখল করেছিল, কিন্তু বিএনপির আমলে আপনাদের জায়গা জমি আমরা উদ্ধার করে দিয়েছি। সেই সঠিক কিনা? যদি আপনাদের জায়গা জমির উপর আল্লাহ বিএনপিকে ক্ষমতায় আনলে আপনাদের জায়গা জমির উপর যদি কেউ হাত দেয় আমরা সেটা হতে দেব না। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজন বান্ধব করা হয়েছে। এছাড়াও পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া অধ্যাদেশ আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট 24 জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। সভায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ভোলার বোরহানউদ্দিন উপজেলার 6টি গ্রাম ভাসছে প্রাকৃতিক গ্যাসের উপর। নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস, আর পানির সঙ্গে আগুনও জ্বলছে চুলায়। এর সুযোগ নিচ্ছেন স্থানীয় কিছু ব্যক্তি। লাইনবিহীন ঝুঁকিপূর্ণ সংযোগ দিয়ে বাড়ি ও কলকারখানায় গ্যাস বিক্রি করছেন অনুমতি ছাড়াই। এতে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব, তেমনি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট তুলে ধরছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ৩৫ বছর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আবিষ্কৃত হয় শাহবাজপুর গ্যাস ক্ষেত্র। সেই গ্যাস ক্ষেত্রের চারপাশে কাচিয়া, টবগি ও হাসাননগর সহ অন্তত 6টি গ্রামের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে নলকূপ খনন করলে পাচ্ছেন গ্যাসের সন্ধান। ভূগর্ভস্থ 900 ফুট গভীর থেকে পানি উঠছে, আর তার সঙ্গে জ্বলছে আগুন, একেবারেই বিনা খরচে। স্থানীয় কেউ এই সুযোগকে ব্যবসায় রূপ দিয়েছে। নলকূপে ড্রাম, কম্প্রেসার আর সিলিন্ডার বসিয়ে বিভিন্ন বাড়িতে গোপনে দিচ্ছেন গ্যাস সংযোগ। এমনকি কিছু কলকারখানায়ও চলছে অনুমোদনহীন গ্যাস লাইন। ছড়ানো ছিটানো এসব সংযোগে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমি ওখানে একজন স্থানীয় লোক, আমি পাইতেই পারি, ফ্রি পাইতে পারি, হ্যাঁ, কিন্তু ফ্রিটা আমি নিতে গিয়ে যে আমি বিভিন্নভাবে যে অপচয়টা করি, এটা তো আমার রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমরা এই যে পাইপগুলো আছে না, যে পাইপগুলো দেখছেন, এই পাইপগুলোর মাধ্যমে আমরা গ্যাস আনি। ধর আমরা 22টা কল আনছি, 22টা কল আলা আমরা করে ভাড়া দিয়ে দিছে কল। এদিকে ভোলা সদর সহ অন্যান্য উপজেলায় বহু পরিবার দীর্ঘদিন আগে টাকা জমা দেওয়ার পরেও পাচ্ছেন না আবাসিক গ্যাস সংযোগ। তাই বৈষম্যের অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। দ্রুত বিষয়টি তদন্ত করে সমন্বিতভাবে সমাধানের দাবি এলাকাবাসীর। এটা হচ্ছে আল্লাহর দানীয় সম্পদ, ঠিক আছে। এটা হচ্ছে এক একজন নিজের অর্থায়নে কল কিনে এটা গাড়া হয়, তার পরিপ্রেক্ষিতে আপনার হচ্ছে অটোমেটিকলি পানি এবং গ্যাস ওঠে। গ্যাস টাকা দিয়ে কিনি না, কল বসাইলেই গ্যাস ওঠে। সেই গ্যাস দিয়ে আমরা দোকান চালাই, বাসার গ্যাস চালাই। উপজেলা প্রশাসন বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়ে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। সে ব্যাপারে কি করা যায় সেটা আসলে আমার মনে হয় একটা সামগ্রিক রিসার্চের প্রয়োজন আছে। এটা হয়তো রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, আমরা সে আলোকে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। বাপেক্সের দাবি, গ্রামাঞ্চলে নলকূপে যে গ্যাস পাওয়া যাচ্ছে তার কোনো সংযোগ শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের নলকূপের সঙ্গে নেই। যার যার এলাকায় একটা টিউবওয়েল গেলে আমাদের পারমিশন নেই, এটা হয়তো ওরা থানা বা অন্য জায়গা থেকে নিতে পারে। গ্যাস বিলের সঙ্গে যেহেতু এটা সংশ্লিষ্টতা নাই, ওই জন্য এটার ব্যাপারে ওরা আমাদের থেকে কোনো পারমিশন নেয় না। ভোলায় 3টি গ্যাস ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় 2.4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রতিদিন 3টি বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে প্রায় 70 মিলিয়ন ঘনফুট গ্যাস। অথচ জেলার বেশিরভাগ পরিবার আজও বঞ্চিত আবাসিক সংযোগ থেকে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
আগামী নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করার কোনো উদ্যোগ ইসির পক্ষ থেকে দৃশ্যমান নয়, তাই ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের জবরদস্তি চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা অনির্বাচিত সরকার দীর্ঘায়িত করতে চায় তারা জাতীয় নির্বাচনে ভণ্ডুলে তৎপর রয়েছে বলেও মনে করেন সাইফুল হক। ব্যয়ের ব্যাপারে নির্বাচন কমিশনের জরুরিভাবে উদ্যোগ নেওয়া দরকার, কিভাবে তারা টাকার খেলাটা তারা বন্ধ করবেন। নির্বাচনের সাম্প্রদায়িকতার ব্যবহার আমরা দেখছি, আমাদের পবিত্র ধর্মবিশ্বাসকে কিভাবে রাজনৈতিকভাবে হাতিয়ারে তৈরি করে একে অপরের বিরুদ্ধে কিভাবে এখানে তৈরি করা হচ্ছে। প্রশাসনকে পক্ষে রাখার জন্য যেটা একটা জবরদস্তি ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্য করছি। আমরা পুরনো উত্তরাধিকার আমরা বর্জন করতে চাই। আমরা একটা দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছ, বিশেষ করে ভোটারদের কাছে অ্যাকাউন্টেবল এমন একটা সরকার, রাজনৈতিক ব্যবস্থা, পার্লামেন্ট, জনপ্রশাসন গড়ে তুলতে চাই। তার জন্য আমাদের এত প্রচেষ্টা, এত আয়োজন।